নমস্কার, আমি তরুণ ঘোষ। থাম্বনেল দেখে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এরকম থাম্বনেল আমি দিলাম কেন, কিন্তু বাংলাদেশের ঘটনা যেদিকে যাচ্ছে তাতে আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের একটা অংশ অন্ধকারের মধ্যে ডুবেই যাবে। কারণ এখান থেকে বেরোনোর কোনো রাস্তা অন্তত এই অন্তর্বর্তী সরকারের কাছে দেখা যাচ্ছে না। আর বিদেশ থেকে কোনো টাকা পাওয়া যাবে এখনই সেরকম কোনো আশ্বাসবাণীও নেই। যদিও আমেরিকার একটা টিম আসছে, সেখানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের লোক থাকবে, আরও অন্যান্য বিভাগও থাকবে, তারা টাকা পয়সার ব্যাপার নিয়ে একটুখানি আলোচনা করলেও কিন্তু এখন তো যা অবস্থা বাংলাদেশে সেটা হচ্ছে হ্যান্ড টু মাউথ। এই অবস্থায় আদানি চাপ দিচ্ছে, রাশিয়া চাপ দিচ্ছে, ভারতের চাপ তো রয়েছেই। আর ভারতের সঙ্গে যত বেশি শত্রুতা করবে বাংলাদেশ সরকার বা বাংলাদেশবাসী, জানবেন তত বেশি আপনাদের কপালে দুর্ভোগ কিন্তু নাচছে। আদানি পাওয়ারটা এখন শুধু নোটিশটা দিয়ে শুধু কম বিদ্যুৎ সাপ্লাই করছে, 500 মেগাওয়াট করে, মানে প্রতিদিন বিদ্যুৎ সাপ্লাই কমিয়ে দিয়েছে। এরপর ধীরে ধীরে সেটা 800 হবে, তারপর 1000 হবে, তারপর একদিন বন্ধ হয়ে যাবে যদি না টাকার ব্যবস্থা করা যায়। আর যদি বলেন যে 100 মিলিয়ন টাকা দিচ্ছি বা 150 মিলিয়ন টাকা দিচ্ছি, ওতে কিন্তু কাজ হবে না। আপনাকে নেগোসিয়েশন করতে গেলে মোটামুটি 500 মিলিয়ন টাকা দিয়ে আপনাকে কিন্তু নেগোসিয়েশনের টেবিলে বসতে হবে। এছাড়াও আছে বাকি কিন্তু আরো 4টে কোম্পানি, যারা এখনো ভারতবর্ষের 4টে কোম্পানি যারা এখন নোটিশ ধরায়নি, কিন্তু ধীরে ধীরে কিন্তু তারাও কিন্তু এনটিপিসি সহ যে সমস্ত কোম্পানিগুলো আছে তারাও কিন্তু নোটিশগুলো ধরাবে। এখন বাংলাদেশের সরকার আদানির নোটিশ পাওয়ার পর এখন কি করে ব্যাপারটা থেকে বেরোনো যায় তার জন্য এখন নতুন রাস্তা ধরেছে। এই যে আমাদের যে ইউনিশ ভদ্রলোক আছেন, তিনি মানে বেশি বুদ্ধি খাটাচ্ছেন আর কি। এখন তিনি বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আদানি পাওয়ার চুক্তি পর্যালোচনা করবে। মানে এবার সেই চুক্তি নামানো হবে, চুক্তি নামিয়ে এবার তার পুঙ্খানুপুঙ্খ বিচার করা হবে। যদি দেখা যায় চুক্তিতে কোনো গন্ডগোল আছে তাহলে টাকা পয়সা দেওয়া হবে না, এরকম আর কি, মানে একটা মনোভাব। তা যতটুকু খবর আমি ওখানে তুলতে পেরেছি আমি আপনাদের বলছি। আদানি ব্যবসার মতো ভারতীয় ব্যবসাগুলির যারাই বাছাই করা হবে, কি ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, শর্তাবলী কি, দেশের আইন না মেনে বিদেশি কোম্পানি থাকতে পারে না, প্রতিবেদনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার উদ্ধৃতি দেওয়া হয়েছে। তার মানে এখন টাকাটা কি করে ওখান থেকে খুঁত ধরে বার করা যায়, কিন্তু সেই খুঁতটা বের করতে হবে। তারপরে বলবে আমি টাকাটা দিতে পারবো না, এইখানে চুক্তি রিকনসিডারেশন করতে হবে। ভালো, কিন্তু রাশিয়াকে কি বলবে? এই যে 630 মিলিয়ন, সেই 630 মিলিয়ন যদি 15 তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু 15 তারিখে ব্যাংক অফ সাংহাই বন্ধ থাকবে, তার জন্য আরো 3 দিন হাতে টাইম দেওয়া হয়েছে। 15 পরে 18, এই 18 তারিখ হচ্ছে আপনার বাংলাদেশের হাতে সময় আছে। 18 তারিখের পর কিন্তু বাংলাদেশের হাতে সময় নেই। এই যে ধীরে ধীরে আপনারা যেগুলো করছেন না, ধীরে ধীরে কিন্তু আপনারা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ভারত তো গ্যাস তো তেল তো অনেক আগেই বন্ধ করে দিয়েছে, এবার বলেছে কয়লা সাপ্লাই করব না। আর কয়লা কিন্তু ভারতবর্ষ থেকে আপনারা পাবেন না। ফলে বিদ্যুতের ইউনিটগুলো চালাতে গেলে যে কয়লার প্রয়োজন, সেই কয়লা আপনাদের আসতো এক হচ্ছে আপনার ভারতবর্ষ থেকে, আর একটা আসতো অস্ট্রেলিয়া থেকে। এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যিনি মোদীকে বলেছিলেন দ্য বস, মোদি ইজ দ্য বস, তিনি গতকালকে হুঙ্কার দিয়েছেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে যেরকম আক্রমণ হচ্ছে
তা যদি অবিলম্বে বন্ধ করা না হয় তাহলে বাংলাদেশের ওপরে একটা চূড়ান্ত চাপ সৃষ্টি করবে অস্ট্রেলিয়া। তার মানে অস্ট্রেলিয়া থেকে যে কয়লাটা আপনারা পেতেন সেই কয়লাটাও হয়তো খুব সম্ভবত বন্ধ হয়ে যাবে। সবাই আস্তে আস্তে কিন্তু ভারতের পাশে এসেই দাঁড়াচ্ছে। আপনাদের সরকারের বিন্দুমাত্র মূল্য কিন্তু কোনো দেশই দেবে না, একমাত্র আমেরিকা ছাড়া, কারণ এটা হচ্ছে আমেরিকার পাপ। তারপরে আপনারা সোশ্যাল মিডিয়াতে যা সমস্ত উৎপাত মাছিয়ে রেখে দিয়েছেন, যেমন ইলিশের জন্য হাত পাতলো ভারত। কে ভাই হাত পেতেছে? তারপরে ইলিশ পেতে মুখিয়ে আছে ভারত। সব এগুলো কিন্তু সব সোশ্যাল মিডিয়া আর টিভিতে কিন্তু হচ্ছে। একদম দুর্গাপুজোয় ইলিশ পাঠানোর আবদার ভারতের, যেন ভারতের লোক ইলিশ ছাড়া যেন তাদের আর কিছু সারা বছর আর কিছু জোটে না, ইলিশ পেতেই হবে। ইলিশের জন্য ভারতের চিঠি সাড়া দেবে বাংলাদেশ। আচ্ছা, এই যে চিঠিটা আছে, এই চিঠিটা খুব ক্লোজ করে দেখুন। এবার ক্লোজ করে দেখলে দেখতে পাবেন এই চিঠিটা হচ্ছে এবছরের জুলাই মাসে। 5 আগস্টের পর এরকম কোনো চিঠি বাংলাদেশে কিন্তু যায়নি। ওই পুরনো একটি চিঠি সামনে ধরিয়ে দিয়ে, তার আগে যে প্রথম যে চিঠিটা গিয়েছিল ইলিশ ওঠার সময়তে, সেই সময়কার চিঠিটা সামনে ধরিয়ে দিয়ে ইলিশের জন্য ভারতের চিঠি সাড়া দেবে বাংলাদেশ। মানে একটা ইলিশ আপনাদের উৎপাদন হয়, তাই দিয়ে আপনাদের এত আপনাদের অহংকার। বলে না অহংকার পতনের মূল কারণ, আপনাদের অহংকার হবে আপনাদের পতনের মূল কারণ। এই যে ভারত থেকে দীর্ঘদিন ধরে আপনারা খেয়ে পড়ে বেঁচে আছেন, আপনি বলবেন আমরা তো টাকা দিই, টাকা দিয়ে কিনি, ভারত বন্ধ করে দেবে, এবার টাকা দিয়ে কিনুন। ধীরে ধীরে ভারত এবার চাল ডাল তেল নুন সব বন্ধ করবে, আপনারা টাকা দিয়ে কিনুন। তার আগে অন্ধকার থেকে যদি বাঁচতে হয় তার জন্য আপনার গ্যাস আর তেলের ব্যবস্থা করুন আর কয়লার ব্যবস্থা করুন। তারপরেও মানে এখানে কিন্তু থেমে নেই, বাংলাদেশ কিন্তু চালিয়ে যাচ্ছে। আর ডক্টর ইউনূসও কিন্তু খুব চালাক, তিনিও একদম মানে সমান তালের কিন্তু তিনি সঙ্গত দিয়ে যাচ্ছেন, সঙ্গতটা সমান তালে দিচ্ছেন। একটা খবর বেরিয়েছে 24 টেলিভিশন 24-এ, ইউনূসের মেগাফোন কূটনীতিতে অস্বস্তিতে ভারত। কে কাকে ফোন করলো, কি করলো না করলো কিছুই জানি না। ইউনূসের মেগাফোন, এদের সব মেগা টাইগার এই সমস্ত ব্যাপার স্যাপার আছে। মেগাফোন, মেগাফোনে নাকি ভারত নাকি একেবারে অস্বস্তিতে পড়ে গেছে। আমি মাঝে মাঝে ভাবি যে এরা কোন মূর্খের স্বর্গে বাস করে। নিজেদের শিল্প কারখানাগুলো সমস্ত শেষ করে দিল, সব কটা কারখানা বন্ধ করে দিয়েছে। আশুলিয়া শিল্পাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ 86টি কারখানা, সাধারণ ছুটি 133টিতে। পুরোপুরি বন্ধ হয়ে গেল কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। শুধু বড়পুকুরিয়া কেন, এই রূপপুর ফুকপুর সব যাবে। এই রূপপুরটাই তো একমাত্র আপনাদের রাশিয়া টাকা দিয়েছিল এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করবে বলে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলে পরে খরচাটা একেবারেই কম আর কোনো জ্বালানি লাগে না, যার জন্য একবার সেই সেট আপ হয়ে যায়, তারপরে তো আর পয়সা লাগে না। পারমাণবিক এতে 30 বছর 40 বছর 50 বছর করে চলে যাবে। ভারতবর্ষ বেশ কয়েকটা করে রেখে দিয়েছে। এখন আপনাদের এই একটা করতে গিয়ে তার আগে তো প্রধানমন্ত্রী আপনাদের চেঞ্জ হয়ে গেল, আপনারা তাড়িয়ে ফাড়িয়ে দিলেন। এখন পাকিস্তান হয়ে গেছে আপনাদের পিয়ারের দোস্ত। এখন মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হয় আপনাদের ওখানে, বুঝলেন? আপনাদের কপালে কিন্তু অশেষ কষ্ট আছে। এই আমেরিকা যতই আসুক আর ডোনাল্ডো যতই আসুক, টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের অবস্থা কিন্তু খুব খারাপ। তখন এই ভারতের দরজায় এসে, আজকে আমি বলে যাচ্ছি 1 মাস বাদে মিলিয়ে নেবেন, ভারতের দরজায় এসে মাথা ঘুরতে হবে আপনাদের যে আমাদের খাবার দাও, নাহলে পরে দেশে দুর্ভিক্ষ আসবে। এই জায়গায় কিন্তু ভারত আপনাদের নিয়ে যাবে। আপনারা যে অবস্থার সৃষ্টি করছেন না, পায়ে পা লাগিয়ে আপনারা ঝগড়া করছেন। এটা করছে
যারা এই পাকিস্তানি বীজ যারা রয়ে গেছিল বাংলাদেশে, এই পাকিস্তানি বীজেরা এখন বড় হয়ে গেছে। আর যারা ছাত্র যারা সত্যিকারের আন্দোলনটা করেছিল তাদের কিন্তু আজকে খুঁজে পাওয়া যায় না। তারা এখন নিজেদের অভিসম্পাদ দেয়, সে ভিডিও আমার কাছে আছে কিন্তু আমি লাগাই না। তারা নিজেদের অভিসম্পাদ দেয়, কেন আমরা করেছিলাম, এই দেশ করার জন্য করেছিলাম। যে মহিলারা ওই আন্দোলনে দেশটা তোর বাপের নাকি গান গেয়েছিলেন, আমি তখন একটা ভিডিও করেছিলাম, আপনাদের দুর্দিন কিন্তু এগিয়ে আসছে। আজকে একটা ফেসবুক থেকে আমার কাছে একটা এসছে, শেয়ার করে আমায় একজন পাঠিয়েছেন বাংলাদেশ থেকে, যে আপনাদের কক্সবাজারে এক মহিলা, তিনি গিয়েছেন একা ঘুরতে, তাকে আপনাদের এই যে ছাত্ররা আছে, এই ছাত্ররা বাঁশ দিয়ে পেটাচ্ছে। সে এসে থানায় কাঁদছে একেবারে, যে আমাকে ছেড়ে দিন, আমি আজকে চলে যাব, আমার বড় ভুল হয়ে গেছে। আর পুলিশ ওখানে মুখ নিচু করে মুখ লুকিয়ে বসে আছে, তার কিছু করার নেই। এই ছাত্ররা এখন দেশটা দখল করে নিয়েছে, পুরো অরাজকতার দেশ করে ফেলেছে। আপনারা করুন, এ তো আমি প্রতীকই দিলাম অন্ধকার, কিন্তু সব আমি কালকেও যা বলেছি, আজকেও আমি আমার স্ট্যান্ড বদলাবো না, যে আপনারা একটা অন্ধকার যুগের দিকে যাচ্ছেন, ব্ল্যাক হোলের দিকে যাচ্ছেন। এখনো সময় আছে, ফিরে তাকান, দেশকে তৈরি করার চেষ্টা করুন, সবাই শান্ত হন, একটা সরকার তৈরি করুন, সরকার তৈরি করে দেশটা চালান। এইভাবে চলতে থাকলে বাংলাদেশের নাম কিন্তু ওই সিরিয়া আর লেবাননের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাবে, এটা আমি কিন্তু আপনাদের নিশ্চিত বলতে পারি। ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।